হুম। তো আমরা পুরোনো দিনের পড়াটা একটু করে নেব। আহ প্রথমেই বলেছিলাম যে এই যে প্রথমে 6টা মাস এই বেসিক ক্লাসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকেই ক্লাস জয়েন করতে পারছেন না, তারা অ্যাবসেন্ট থাকছেন। কিন্তু আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রথম 6 মাস কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে কারোরই কোনো রকম অ্যাবসেন্ট ক্লাসে না হয়। কারণ বিষয়টা হচ্ছে বিরিয়ানি রান্না করবেন, কিন্তু আপনি জয়িত্রী চেনেন না, জায়ফল চেনেন না, কেওড়া চেনেন না। তো এই যদি বেসিক জিনিসগুলো না জানা থাকে তাহলে কিন্তু সঠিকভাবে ওই রন্ধন শিল্প ওটা হবে না। সেরকম ভাবে আমরা এই প্রথম 6 মাসে জ্যোতিষের গ্রামারটা শিখবো। এই বেসিকটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস শিখতে মানে শুরু করলে পরেই সকলের মনের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা আসে, কবে প্রেডিকশন করব, কবে প্রেডিকশন করব। কিন্তু প্রেডিকশন জিনিসটা তো অত মানে খুব সহজ বিষয় নয়। শুধুমাত্র কয়েকটা যোগ করে নিলেই, শনি মঙ্গল দেখলেই সকলের ক্ষেত্রে বলে দেব যে অ্যাক্সিডেন্ট যোগ, অ্যাক্সিডেন্টের যোগ অ্যাক্সিডেন্ট হবে, রক্তপাত হবে, বিষয়টা কিন্তু ওই রকম নয়। তার জন্য আমাদের প্রত্যেকে কিন্তু খুব মনোযোগ সহকারে এই প্রথম ছটা মাস যদি আপনারা একটু ধৈর্য ধরে যত্নের সঙ্গে ক্লাসগুলো করতে পারেন, তো এইটুকু অ্যাসিওর দিতে পারি যে আপনাদের পরবর্তী যে আরো 1.5 বছরের ক্লাস সেটা করতে একটু সমস্যা হবে না। এবং এই 6 মাসের পরেই সত্যি সত্যি আপনারা কিন্তু অনেকখানি প্রেডিকশনের দিকে এগিয়ে যাবেন। তো এই জন্য সকলের উদ্দেশ্যেই বলবো যে ক্লাস মিস না করতে। পরে হয়তো আপনারা ভিডিও দেখে নেন, কিন্তু হয় না অনেক সময় যে আমাদের এই 1.5 ঘন্টার ক্লাস, অনেক সময় সেটা পুরো 1.5 ঘন্টা আর পরে দেখা হলো না, হয়তো 20 মিনিট দেখলাম, 40 মিনিট দেখলাম, অন্য সমস্যাগুলো এসে গেল। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিনই ক্লাসে আপনাদের নাম ধরে ধরেই পড়া বলবো। এবং তার জন্য মানে পড়া জিজ্ঞেস করবো। এতে করে কি হবে, আমাদের নিজেদের মধ্যেও একটা আত্মবিশ্বাসটা বাড়বে অন ক্যামেরা কথা বলার। আর যেটা হবে সেটা হচ্ছে পুরোনো দিনের পড়াগুলো আমরা একটু ঝালাই করতে পারবো সকলে মিলে। আর যারা যারা অ্যাবসেন্ট ছিলেন তাদের জন্য এটা একটা বেশ হেল্পফুল একটা বিষয়। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকদিন নোট তৈরি করতে হবে নিজের দায়িত্ব সহকারে নিজেই। আর যার কিনা নোটটা করা হবে না, গ্রুপে আপনাদেরকে সকলেই কেউ না কেউ সেই বিষয়ে সাহায্য করবে। তো পড়াটা আমরা কিন্তু রোজ তৈরি করবো যেটুকু যা হোক। আজকে একদম প্রথম মানে যারা জ্যোতিষের একেবারে নতুন স্টুডেন্ট, আগে কিচ্ছু কখনো করেননি, তারা কারা আছেন? কে আছেন যে একেবারেই প্রথম জ্যোতিষে এখানে হাতে হাতে করে দিচ্ছেন? কে? ম্যাম আমি প্রথম আচ্ছা, কে? মানে ম্যাডাম আমি প্রথম কয়েকটা। আছি। ম্যাম আমিও প্রথম আছি। তন্ময়, প্রামাণিক। আচ্ছা বেশ, আমি হ্যাঁ আমি তন্ময়। আমি প্রথম। ম্যাম আমিও আমিও প্রথম আছি। আচ্ছা, আমি প্রথমে এবার যারা প্রথম আছেন তারা একটু পর পর করে চলে আসবেন, তাদের আমি পড়াটা জিজ্ঞেস করব। তন্ময়কে প্রথম জিজ্ঞেস করি যে 12টি হ্যাঁ বলুন। রাশির নাম তন্ময় আমাদেরকে একটু বলে শোনা। প্রথম হচ্ছে মেষ, হুম। দ্বিতীয় হচ্ছে বৃষ, হুম। তৃতীয় হচ্ছে মিথুন, চতুর্থ হচ্ছে কর্কট, পঞ্চম হচ্ছে সিংহ, ষষ্ঠ হচ্ছে কন্যা, হুম। সপ্তম হচ্ছে তুলা, অষ্টম হচ্ছে বৃশ্চিক, নবম হচ্ছে ধনু, দশম হচ্ছে মকর, একাদশতম হচ্ছে কুম্ভ, আর 12তম হচ্ছে আপনার মীন। আচ্ছা, তন্দ্রিমা ঘোষ, আপনিও নতুন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনিও একবার রাশি, 12টা রাশির নাম বলুন। 12টা রাশির নাম হচ্ছে: 1 নম্বর হচ্ছে মেষ, 2 নম্বর হচ্ছে বৃষ, 3 মিথুন, 4 কর্কট, 5 সিংহ, 6 কন্যা, 7 তুলা, 8 বৃশ্চিক, 9 ধনু, 10 মকর, 11 কুম্ভ, মিন 12। খুব ভালো। আর কে আছেন নতুন? আমি ম্যাডাম আছি। আমি আছি। আমিও আমি আছি। আছি। আমি আছি। কৃষ্ণা রায়। আচ্ছা, হ্যাঁ, আমরা হ্যাঁ। আগে কিন্তু এই রাশিগুলোর বিভাজন করেছিলাম অগ্নি পৃথ্বী বায়ু জল। তো হুম। আপনি একটু, বলার চেষ্টা করুন যে এই যে 12টি রাশি তার মধ্যে অগ্নি তত্ত্বের রাশি কোনগুলো? উম, অগ্নিতত্ত্বের রাশি হলো আপনার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তার মধ্যে অগ্নি হলো উম, মেষ। হুম। আপনি আহ, কি বলুন? হাতে সময় নিন, অগ্নি পৃথ্বী বায়ু হ্যাঁ, এভাবেই বলুন, চেষ্টা করুন। অগ্নি মেষ, সিংহ অগ্নি, হুম। আর ধনু। ধনু অগ্নি হ্যাঁ। আচ্ছা, এবং এই একটা কথা, যারা যখনই পড়া বলবে তার মাঝখানে হুম, অন্য কেউ কিন্তু আমরা
কি করে পড়া বলবো না, আপনাদের পর্যন্ত আসবো, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। বেশ, এবার চলে যাই আমি অতনু বড়াইয়ের কাছে। হুম। আপনি হ্যাঁ ম্যাম। আমি একটু বলি, মেষ, সিংহ, আহ, আহ, মেষ, সিংহ, ধনু, কিন্তু আমার একটা এই ভুল পর্যন্তই, হচ্ছে। এই পর্যন্ত, বৃশ্চিক। এই বৃশ্চিক। এই যে এই পর্যন্তই আপনি যেটুকু বললেন, এক হুম পা, হুম এইটুকু, এইটুকুই হুম হচ্ছে কি, ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। হুম, আস্তে আস্তে ধীরে ধীরে হবে, চাপ নেই। হ্যাঁ এবার অতনু বাবু বলুন, উনি তো অগ্নি হ্যাঁ ম্যাম। রাশিগুলো বললেন, এবার আপনি একটু পৃথ্বী তত্ত্বের রাশিগুলো বলুন। ম্যাম পিতৃ হচ্ছে নাম্বার 2 বিশ্ব, হুম। নাম্বার 6 হচ্ছে কন্যা, হুম। আর নাম্বার 2 6 বিশ্ব কন্যা। একটু কন্যা, মকর। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, বিষয় কন্যা মকর, এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে বিশ্ব চলে আসুন, কন্যা ও মকর। ধনু নয়, ধনু তো অগ্নি অগ্নি রাশি, 2 6 10। তুলা। আচ্ছা, এরপরে দেবাশিস মুখার্জি, আপনি বলুন। ম্যাম, মিথুন, তুলা, কুম্ভ, বায়ু। বায়ু, এক্স্যাক্টলি ঠিক। তারপরে চলে আসুন অলোক ঘোষ। অলোক ঘোষ আছেন? আচ্ছা, উনি নেই কোনো কারণে। আহ আছি আছি। আচ্ছা, বলুন তাহলে জলতত্ত্বের রাশিগুলোর নাম বলুন। কর্কট, হুম। বৃশ্চিক, হুম। মীন। একদম। আচ্ছা, এরপরে চলে আসবেন হচ্ছে আহ ভবানী শঙ্কর ঘোষ, আসুন। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এই যে উনি বললেন আহ, আহ, 3টে জলরাশির নাম বলেছেন, তো হ্যাঁ এর মধ্যে আমরা আগের দিন জেনেছিলাম যে জলরাশির দুটো রকম ভেদ আছে। তো হ্যাঁ। কোন সেই রকম ভেদের রাশি কোন দুটি, এবং সেখান থেকে আমরা কি কি ধরনের জলের বিশ্লেষণ করি, একটু বলুন। কর্কট থেকে পানীয় জল, হুম। ক্লিয়ার জল। হুম। বৃশ্চিক থেকে নোংরা জল। একদম, খুব সুন্দর। বেশ, এরপরে চলে আসুন দীপায়ন খান। হ্যাঁ ম্যাম, বলছি এই 3 রকম বলেছিলেন না, মিন থেকে হ্যাঁ, সমুদ্রের জল। নীল থেকে সমুদ্রের জল, হ্যাঁ। হ্যাঁ বলুন এবার। এবার কাকে বললাম আসতে, খান বলে কাকে বললাম? আচ্ছা, আমাকে দীপায়ন খাঁ। হ্যাঁ, দীপায়ন খা। আচ্ছা, আপনি বলুন যে পৃথ্বী রাশিগুলোর নাম বলুন। পৃথ্বী রাশিগুলোর নাম হুম। 2, 2 6। 2 কে নামটা বলুন। 2 হচ্ছে বিশ্ব, হুম। 6 হচ্ছে কন্যা, হুম। এবং 2 6 মকর, 10 মকর। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এরপরে চলে যাব পঙ্কজ বাবুর কাছে, পঙ্কজ বাবু চলে আসুন। হ্যাঁ ম্যাডাম বলুন। একটু বায়ু রাশিগুলো বলুন। মিথুন, হুম। হ্যালো, হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। মিথুন, তুলা, আর হচ্ছে কুম্ভ। একদম খুব ভালো আছে। এরপরে চলে যাব প্রতীক মণ্ডল, আসুন। হ্যাঁ ম্যাম বলুন। চর, স্থির, দাতক, এই যে হ্যাঁ, তিনটে অনুযায়ী আমরা ভাগ করেছিলাম, আপনি চর রাশিগুলো বানান আমাদের, কোনগুলো চর রাশি? চর রাশি হচ্ছে 1 4 7 10, মানে মেষ, কর্কট, তুলা আর মকর। আচ্ছা, খুব সুন্দর। এবার চলে যাব পার্থ সারথী দত্ত। হ্যাঁ ম্যাম বলুন। তাহলে আপনি একটু স্থির রাশিগুলো আমাদেরকে জানান। আম, বৃষভ হচ্ছে স্থির রাশি, সিংহ হচ্ছে স্থির রাশি, বৃশ্চিক হচ্ছে স্থির রাশি, আর আপনার মীন হচ্ছে স্থির রাশি। আচ্ছা, রিন্টু সাহা, রিন্টু সাহা চলে আসুন। হ্যাঁ ম্যাম বলুন। বলুন, এটাই আবার বলুন, স্থির রাশিগুলো বলুন।
কোনগুলো কোনগুলো স্থির গুনে গুনে বলুন, কোনো চাপ নেই। চর, স্থির, দাঁতক, তার মানে স্থির আমাদের 2 নম্বর আসছে, এভাবে গুনে গুনে সময় নিয়ে বলুন, কোনো চাপ নেই। একটা চেষ্টা করুন, প্রথমে একটা বলুন, দেখবেন পেরে যাবেন পরের গুলো। আচ্ছা, উনি কোনো কারণে ওনাকে শোনা যাচ্ছে না। এরপরে ঋত্বিকা সরকার। ঋত্বিকা হ্যাঁ ম্যাম সরকার, বলুন। হ্যাঁ বলুন। এটাই বলুন, স্থির রাশিগুলো বলুন। আহ, মেষ। হুম। উম, বৃষ। ও স্থির রাশি, হ্যাঁ বৃষ, হুম। সিংহ, হুম। বৃশ্চিক বৃশ্চিক, কুম্ভ। আর কুম্ভ। হুম। একজনের কথা বলার মধ্যে আমরা আরেকজন বলবো না, একটু ধৈর্য ধরে রাখবো, হ্যাঁ? তাকে বলতে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, আর কার কাছে আমি পৌঁছাতে পারিনি? কে কে আছেন বাকি এখনো, নামগুলো একটু বলবেন। ম্যাম আমি আছি রূপম। রূপম বলুন। আমি আমি আছি। রূপম, জাতক রাশিগুলো হ্যাঁ, বলুন। দাতকগুলোর মধ্যে হচ্ছে 3 নম্বর মিথুন, হ্যাঁ। 6 নম্বর কন্যা রাশি, হুম। 9 নম্বর ধনু, আর 12 নম্বর মীন। আচ্ছা, বেশ, খুব ভালো হয়েছে। এরপরে সকল মাইতি কিংবা সকাল মাইতি কে আছেন? হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, আমরা এই এই যে এইগুলোই আলোচনা করছি, আপনি আরেকবার অগ্নি রাশিগুলো বলুন, অগ্নি রাশিগুলোর নাম বলুন। অগ্নি অগ্নি রাশি আপনার মেষ, মেষ, সিংহ আর আপনার ধনু। খুব ভালো, ঠিকঠাক বলেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে শালিনী। হ্যাঁ ম্যাম বলুন। আমরা জাতি হিসাবে রাশিগুলোকে ভাগ করেছিলাম ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রাহ্মণ। আপনি ক্ষত্রিয় গ্রুপের রাশিগুলোর নাম বলুন। প্রথমটা হলো মেষ, হুম। সেকেন্ডটা হলো গিয়ে আপনার সিংহ, হুম। থার্ডটা হলো গিয়ে আপনার স্যাজিটেরিয়াস, সেটা হলো ধনু। হুম। ঠিক। আচ্ছা, এরপরে শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষ। শ্রেয়া ঘোষ। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, আপনি তাহলে একটু আহ উনি ক্ষত্রিয় বলেছেন, আপনি বৈশ্যগুলো বলুন। বৃষ, হুম। তুলা, হুম। তা বৃষ, কন্যা হুম। আর হচ্ছে মকর। বিষ, কন্যা, মকর। ঠিক ওই যে আমরা আগের যে সিস্টেমটা দিয়ে পড়ছিলাম, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, ওরকম ভাবে পড়লেই মনে থাকবে। এরপরে আমরা চলে যাব, শেষের দিকে চলে এসেছি প্রায়। সুবিনা কর। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, এবার আপনি একটু তাহলে আমাদেরকে শূদ্র রাশিগুলোর সঙ্গে পরিচয় করান। সূত্র থাকে হচ্ছে, একটা হচ্ছে মিথুন থাকে যেটা জেমিনি, হুম। তুলা থাকে যেটা হচ্ছে লিব্রা, হুম। আর একটা হচ্ছে কুম্ভ যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াস। একদম। সুজন চক্রবর্তী, আসুন। হ্যাঁ ম্যাম। তো আপনি ব্রাহ্মণ যে রাশিগুলো আছে তাদেরকে একটু শেখান আমাদের। হ্যাঁ, প্রথমে কর্কট, হুম। তারপরে বৃশ্চিক, হুম। আর শেষে হচ্ছে মীন। 2 6 4 4 8 12, এক্স্যাক্টলি। 4 আর 12, হ্যাঁ। তাহলে আমরা কি কি বুঝলাম? এই যে পড়াগুলো আমরা সবাই কিন্তু আগের দিন নোট তৈরি করেছিলাম, তাই না? কিন্তু আমরা আমাদের পড়াগুলো ঠিক কিভাবে করতে হবে সেটা আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, যে এইভাবে আমরা জিনিসপত্রগুলোকে মনে রাখবো। তা মনে রাখবো কেন? এই যে আমাদের কোন রাশি ক্ষত্রিয়, কোন রাশি অগ্নি, কোন রাশি চর, এগুলো আমরা রাখবো কেন সে বিষয়ে আমাদের আগের দিন আলোচনা হয়েছে। কেউ বলুন তো, আমি একেই জিজ্ঞেস করব। উম, তাকে জিজ্ঞেস করি। আম, প্রতীক মণ্ডল বলুন। এই যে এইগুলো আমরা জানলাম, এগুলো আমরা কেন মনে রাখবো? এগুলো আমাদের কোন বিচারে কাজে লাগবে? কোনগুলো ম্যাডাম? এই যে আমরা রাশির যে বৈশিষ্ট্যগুলো শিখলাম, এগুলো আমাদের প্রেডিকশনের সময় কখন কাজে লাগবে? কি করবে এগুলো দিয়ে আমরা? ম্যাডাম কার কোন ক্যারেক্টারিস্টিক্স এইগুলো জানা যাবে। যেমন অগ্নি তত্ত্ব হলে সে একটু রাগী সাহসী প্রকৃতির হবে, বায়ু তত্ত্ব হলে সে একটু পরিবর্তনশীল প্রকৃতির হবে, জল পৃথিবী তত্ত্ব হলে তার মধ্যে স্থিরতা ধীরতা এগুলো কাজ করবে, বা জল তত্ত্ব হলে সে একটু সহানুভূতিশীল বা আবেগপ্রবণ এগুলো হবে।
একদম। তাহলে মানুষ যখনও কোনো চার্ট আমাদের কাছে আসবে, লগ্ন এবং তার রাশিগুলো আমরা প্রথমে পাবো। লগ্ন রাশি এদিকে আমাদের চোখ যাবে। লগ্ন হোক কিংবা রাশি হোক, এই যে 12টা রাশি সম্পর্কে আমরা জানলাম, এই 12টা রাশিরই কখনো কখনো কেউ কেউ হচ্ছে লগ্ন হয়ে যাবে। মানে যারই লগ্ন হোক, সেটা এই 12টা রাশিরই কেউ না কেউ লগ্ন হবে। তো সেই যে মানুষটার লগ্ন, লগ্ন থেকে আমরা সেই মানুষটার আদ্যপান্ত বিচার করি মানুষটা আদপে কি। তো এই যে রাশি, এই রাশি থেকে কিন্তু বিচার করব আমরা সেই মানুষটার স্বভাব চরিত্র এবং মানসিকতা। তো সেই কারণে আমাদের কিন্তু এই যে জিনিসগুলো, জ্যোতিষ জিনিসটা হচ্ছে অঙ্কের মতন। এটা আপনাকে মেলাতে হবে, এটা কিন্তু কোনো মুখস্থ বিদ্যার জিনিস নয়। কিছু কিছু বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে মুখস্থ করে রাখতে হবে, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো, এটা তো পুরোই অঙ্ক নির্ভর একটা সাবজেক্ট। তো যখন আপনি সূত্রগুলোকে মাথায় রাখতে পারবেন, গ্রামার গুলো আপনার যখন মাথায় থাকবে, তখন কিন্তু আপনাকে আর মনে রাখতে হবে না যে একজন বৃশ্চিক রাশির লোক বা বৃশ্চিক লগ্নের লোক আমার কাছে এসেছেন, তো তার যে স্বভাবটা বা তার যে বৈশিষ্ট্যগুলো, সেটা কি, সেটা কি আমরা মুখস্থ করে করে মনে রাখবো যে বৃশ্চিক মানে এই বৃশ্চিক মানে তাই, সেটা নয়। এই যে আমরা গুণ, তত্ত্ব, জাতি ইত্যাদি গুলো পেলাম, এগুলোর কিন্তু কম্বাইন করলেই সেই মানুষটার ক্যারেক্টারটা দাঁড়িয়ে যাবে। এই জন্যই আমাদের এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই খুব ভালোভাবে মনে রাখা দরকার। আচ্ছা, এই যে রাশিগুলোর গুণগত ভাবে, জাতিগত ভাবে বা সত্যগত ভাবে তাদের একটা চরিত্র দাঁড়ালো। এছাড়াও যেটা হচ্ছে আহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই প্রত্যেকটা রাশিরই একজন করে লর্ড গ্রহ থাকে, অর্থাৎ অধিপতি গ্রহ। এই প্রত্যেকটা রাশির একজন করে মালিক গ্রহ। এই মালিক গ্রহর আবার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য হয়, স্বভাব হয়, চরিত্র হয়। তাদেরও গুণ হয়, তাদেরও জাতি হয়, তাদেরও ধর্ম হয়। সেই যে গ্রহগুলো, সেই গ্রহগুলোর যে স্বভাব এবং চরিত্র, সেই সাপেক্ষেও কিন্তু এই রাশিগুলোর স্বভাব এবং চরিত্র গিয়ে দাঁড়ায়। অর্থাৎ এই রাশির নিজস্ব কিছু গুণগত মান এবং রাশির যে অধিপতি, অর্থাৎ রাশির যে মালিক গ্রহ, সেই মালিক গ্রহের মতন কিন্তু এই রাশিগুলোর স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য ইত্যাদি হয়। তো আজকে আমরা প্রথমে যেটা জানবো যে এই 12টি যে রাশি আমরা শিখলাম, এই প্রত্যেকটি রাশির মালিক গ্রহ বা অধিপতি গ্রহ বা লর্ড কারা, সেইগুলো আজকে আমরা প্রথমে জানবো। 12খানা রাশি পেয়েছি, আর 9খানা গ্রহ নিয়ে আমরা কাজ করি। এই 9টা গ্রহের মধ্যে রাহু এবং কেতু, তাদের কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি বা অধিপতিত্ব দেওয়া হয়নি, তারা প্রথমেই বাদ। তারা যে ঘরে বসে, সেই ঘরের যে অধিপতি হয়, অর্থাৎ যে রাশিতে বসলো সেই রাশির যে মালিক গ্রহ, তার মতন তারা হচ্ছে আচরণ করে বা ফল দিয়ে থাকে। তাহলে এই দুটো বাদ দিয়ে দিলাম, 9টার থেকে দুটো বাদ দিলে থাকলো 7টা। এই 7টা গ্রহ 12টা রাশিকে হচ্ছে রুল করে। 7টা গ্রহের মধ্যে রবি এবং চন্দ্র, এদের হচ্ছে একটি একটি করে ঘর, আর বাকি সকলের কিন্তু দুটো দুটো করে ঘর দেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে সবাই করব কি, 1 সেকেন্ড। হুম। প্রথমে আমরা সকলে একটা কালপুরুষের চার্ট ড্র করে নিই, নিয়ে সেখানে প্রত্যেকটা রাশির নাম লিখে ফেলি। ম্যাম বলছি, আপনি না আগের দিন বলেছিলেন ওই চিহ্ন, রং, দেহ ও বিভাজনটা হ্যাঁ, আজকের একটু মনে করিয়ে দিতে। সব হুম, করো। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। শেয়ার হয়েছে স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরকম আগে আমরা প্রত্যেকে একটা চার্ট ড্র করব, এবং 12টা রাশির নাম কিন্তু আমরা লিখে ফেলবো ঝটপট করে। প্রথম ঘর,
এই ঘরটির রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির মালিক গ্রহ হচ্ছে মঙ্গল, মার্স। দ্বিতীয় ঘরটির হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশির মালিক গ্রহ হচ্ছে শুক্র। এরপর চলে যান মিথুন রাশিতে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। তারপর আমরা চলে যাব কর্কট রাশিতে, এবং কর্কট রাশির অধিপতি বা মালিক গ্রহ হচ্ছে চন্দ্র। তারপর চলে যান কন্যা রাশিতে। আগেই বলেছিলাম যে আহ, রবি এবং রবি এবং চন্দ্র, এদের হচ্ছে একটি মাত্র করে ঘর। তো কর্কট রাশির অধিপতি মুন, এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। এদের এই একটি করেই ঘর। এরপর কন্যা রাশিতে। কন্যা রাশিরও অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে দেখুন, দুটো রাশি পেল বুধ, একটা হচ্ছে মিথুন রাশি পেল, আর একটা হচ্ছে কন্যা রাশি পেল। অর্থাৎ মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুটো রাশিরই মালিক গ্রহ কিন্তু বুধ। অর্থাৎ এই দুটো রাশির স্বভাব চরিত্র কিন্তু বুধের মতন হবে। হুম। তারপরে আমরা চলে যাই তুলা। তুলারও মালিক গ্রহ হচ্ছে ভেনাস, শুক্র। তাহলে দেখুন, শুক্রও দুটো ঘর পেয়েছে, একটা হচ্ছে বৃষর ঘর আর একটা হচ্ছে তুলার ঘর। তো এই যে বৃষ এবং তুলা, দুটোরই মালিক গ্রহ হলো শুক্র। তাহলে কি দুটোরই একই রকম বৈশিষ্ট্য হবে? একই রকম বৈশিষ্ট্য হবে না। কেন হবে না? কারণ প্রত্যেকটি রাশির আলাদা আলাদা গুণগত মান বৈশিষ্ট্য আমরা আগে জেনেছি। যে কোনোটা হচ্ছে অগ্নিতত্ত্বের, তো কোনোটা বায়ুতত্ত্বের, কোনোটা পৃথ্বীতত্ত্বের, তাদের স্বভাব চরিত্রে পার্থক্য থাকবে। কোনোটা চর, কোনোটা স্থির, কোনোটা দাতব, তাদের পার্থক্য থাকবে। কোনোটা বৈশ্য, কোনোটা ব্রাহ্মণ, তাদের পার্থক্য থাকবে। তো এই যে পার্থক্যজনিত বিভেদগুলো রয়েছে, সেই বিভেদ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা দুটো রাশির মালিক গ্রহ এক হওয়া সত্ত্বেও কিন্তু রাশির বৈশিষ্ট্যগুলো কিন্তু আলাদা আলাদা হবে। এরপর আমরা চলে যাই বৃশ্চিকের ঘরে। এই ঘরটিরও কিন্তু মালিক গ্রহ মঙ্গল। দেখুন, দুটো ঘর পেল মঙ্গল, একটা হচ্ছে মেষ, একটা হচ্ছে বৃশ্চিক। কিন্তু দুটো ঘরের মালিক মঙ্গল হওয়া সত্ত্বেও দুটো রাশির জাতক জাতিকা কিন্তু একেবারেই একরকম নয়। এরপর ধনু। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এই দুটো ঘর মিলে, অর্থাৎ মকর এবং কুম্ভ, এই দুটো ঘরের মালিক গ্রহ হচ্ছেন শনি মহারাজ।
তারপর চলে যাব আমরা একদম 12তম রাশি মীন। এই ঘরটিরও মালিক হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। তাহলে ম্যাম বলছি রাহু কেতু নিয়ে কি একটা বললেন না, ওটা লিখতে ভুলে গেছি, একটু হ্যাঁ বলবেন আমি একবার? বলছি আমি বলছি বলছি দেখুন, যে প্রত্যেক এই যে এখানে রাহু এবং 9টা গ্রহ নিয়ে আমরা কাজ করি, তো তাহলে 9টা গ্রহের মধ্যে রাহু এবং কেতু, দেখুন এই চার্টের মধ্যে কালপুরুষের যে 12খানা রাশি আমরা পেয়েছি, এর মধ্যে কি কোথাও রাহু কেতুকে পেয়েছেন? পাননি। রাহু কেতুর কোনো কিন্তু নিজস্ব ঘর হয় না, এটা লিখুন, আমি বলে দিচ্ছি। রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই। আনন্দ ক্ষেত্র আছে, উচ্চ ক্ষেত্র আছে, সেগুলো পরে আমরা জানতে পারবো। নিজস্ব কোনো ঘর কালপুরুষে তাদেরকে দেওয়া হয়নি। তারা যে ঘরে অবস্থান করে, এই যে 12খানা রাশির মধ্যে রাহু কেতু যখন যে রাশিতে অবস্থান করবে, ধরুন মকরে করলো কিংবা ধরুন মেষে করলো, তাহলে মেষের যে অধিপতি গ্রহ অর্থাৎ মঙ্গল, মকরের অধিপতি গ্রহ অর্থাৎ শনি মহারাজ, এ কিন্তু এই অধিপতি গ্রহের মতন আচরণ করে থাকে, রাহুর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? আর এই যে 12টা রাশির মধ্যে কোনো ঘর দেওয়া হয়নি, তথাপি কুম্ভ রাশির ঘরটাকে রাহুর ঘর এবং বৃশ্চিক রাশির ঘরটাকে কেতুর ঘর বলে কনসিডার করা হয়েছে। ম্যাম একবার রাহুটা আরেকবার বলবেন? হুম, কুম্ভ রাশির ঘরটাকে রাহুর ঘর এবং বৃশ্চিক রাশির ঘরটাকে কেতুর ঘর হিসাবে কনসিডার করা হয়েছে। তাহলে এখানে কি কি পেল? দুটো ঘর পেল মঙ্গল, মেষের ঘর এবং বৃশ্চিকের ঘর। দুটো ঘর পেল শুক্র, বৃষের ঘর এবং তুলার ঘর। দুটো ঘর পেল বুধ, একটা হচ্ছে মিথুনের ঘর, একটা হচ্ছে কন্যার ঘর। দুটো ঘর পেল আহ বৃহস্পতি, একটা হচ্ছে ধনুর ঘর, একটা হচ্ছে মীনের ঘর। আর দুটো ঘর পেল শনি মহারাজ, একটা হচ্ছে মকরের ঘর আর একটা হচ্ছে কুম্ভের ঘর। কেবলমাত্র একটি একটি করে ঘর হচ্ছে রবির এবং চন্দ্রের। রবির ঘর হচ্ছে সিংহ রাশি, চন্দ্রের হচ্ছে কর্কট রাশি। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? হ্যাঁ ম্যাম, একবার আপনি বললেন যে রাহু আর কেতুর কোনো ঘর নেই, তারপরে আবার বললেন কুম্ভের ঘর এবং বৃশ্চিকের ঘর রাহু এবং কেতুর। সেটা কনসিডার করা হয়েছে কারণ এখানে রাহু এবং কেতু নিজের ঘরের মতন করে ফল দেয়, ঠিক আছে? আচ্ছা। হুম, ওদের নিজস্ব কোনো ঘর নেই। তাই দেখুন, এই যে 12টি রাশি আমরা এঁকেছি, এই 12টা রাশির মালিক দেখুন ফিক্সড হয়ে রয়েছে, এখানে কোথাও রাহু কেতু নেই। কিন্তু আমাদের যখন আমরা পড়াচ্ছি, যখন আমরা কাউন্ট করছি, তখন আমরা রাহু কেতুকে নিয়ে কাজ করছি। তাহলে রাহু কেতু কোথায় গেল? রাহু কেতুর, যেহেতু রাহু কেতু কোনো গ্রহ নয়, তারা হচ্ছে ছায়া গ্রহ, তাই তাদের কোনো জায়গা এখানে কালপুরুষের চার্টে নেই। কিন্তু কুম্ভ রাশির ঘরটাকে রাহুর ঘর এবং বৃশ্চিক রাশির ঘরটাকে কেতুর ঘর হিসেবে কনসিডার করা হয়েছে, কারণ এখানে তারা নিজের ঘরের মতন করে ফল দিয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হুম, আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইবার আমরা 12টি রাশির অধিপতিকে চিনে গেলাম, যে কোন ঘরের মালিক কোন গ্রহ। এবার আমরা লিখব হচ্ছে এই প্রত্যেকটা রাশির প্রতীক বা চিহ্ন, সেটা কি রকম হয়? প্রতীক বা চিহ্ন, মেষ রাশির ঘরের চিহ্ন হচ্ছে ভেড়া। আমরা আগেই বলেছিলাম যে মেষ রাশির চিহ্ন হচ্ছে ভেড়া, কিন্তু এই ভেড়াটা কিন্তু ওই যে নির্বোধ ভেড়া যাকে বলা হয়, যার মাংস কেটে সাধারণত খাওয়া হয় এবং তার পশমগুলোকে উলের কাজে লাগানো হয়, ওই ভেড়া কিন্তু নয়। এই মেষ রাশির ইংরেজি শব্দ হচ্ছে এরিস, অর্থাৎ খুব শক্তিশালী পাহাড়ি যে ভেড়াগুলো হয়, যাদের গায়ে প্রচন্ড বল এবং তারা একটা ব্যাফলোর মতন করে, মানে মহিষের মতন করে শক্তি ধরে, তার জন্য মেষ রাশির মালিক গ্রহ হচ্ছে মঙ্গল, যে কিনা সেনাপতি, গ্রহদের মধ্যে সেনাপতি বলা হয়। তো সেনাপতি যে,
এমনি নর্মাল ভাবে ভেবে দেখুন, সেনাপতি কিন্তু প্রচন্ড শক্তিধর হয়, তাই মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু এই শক্তির একটা প্রচন্ডতা দেখতে পাওয়া যায়। মেষ রাশির মানুষজনের মধ্যে কিন্তু অ্যাক্টিভলি শক্তি থাকে, তারা খুব একটা দুর্বল প্রকৃতির মানুষ হয় না, মানসিক ভাবেও না, শারীরিক ভাবেও নয়। তাহলে এই ঘরটার আপনারা লিখুন, এটা আমি আর লিখছি না। রাশির প্রতীক বা চিহ্ন হচ্ছে ভেড়া। বৃষ রাশিতে চলে আসুন, এই ঘরটা। বৃষ রাশির প্রতীক কিংবা চিহ্ন চিহ্ন হচ্ছে ষাঁড়। ষাঁড় গরু যেটা হয় সেই ষাঁড়। আচ্ছা, মার্কিউরিতে ইসেতে চলে আসুন, মিথুনে চলে আসুন। মিথুনের প্রতীক বা চিহ্ন লিখুন মিলন উন্মুখ নর নারী। নারী পুরুষ মিলনরত অবস্থায়। এই জন্য এই রাশিটির মধ্যে দ্বৈত সত্তা দেখতে পাওয়া যায়, কখনো সে নারী সুলভ, কখনো সে পুরুষ সুলভ, কখনো সে হ্যাঁ সুলভ, কখনো সে না সুলভ। তো তার জন্য ম্যাম আরেকবার ওয়ার্ডটা বলবেন? মিলন উন্মুখ, মিলন উন্মুখ নারী পুরুষ। ম্যাম বলছি মিলন মুখ না মিলন উন্মুখ? মুখ, মিলনে উদ্যত। মিলিত হন, নারী পুরুষ যখন মিলিত হন তার ঠিক আগের অবস্থায়। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশির চিহ্ন হচ্ছে কাঁকড়া। তারপর চলে যান কন্যা রাশিতে। ম্যাম কি বললেন কাঁকড়া, ওয়ার্ডটা? কাঁকড়া, ক্যান্সার, কাঁকড়া। কাঁকড়া। ওই যে মাছ, কাঁকড়া, সেই কাঁকড়া। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে সিংহ রাশির ঘরে। সিংহ রাশির চিহ্ন সিংহ। সিংহ রাশির চিহ্ন আমরা সিংহই লিখবো। তারপরে চলে যান কন্যার ঘরে। কন্যার ঘরে লিখবেন একটি নৌকায় একজন রমণী, তার হাতে ফসলের গুচ্ছ। একটি নৌকায় একজন রমণী, যার হাতে ফসলের গুচ্ছ। একগোছা ফসল। ঠিক আছে। এর পরের রাশি হচ্ছে তুলা। তুলার ঘরে লিখুন, এর চিহ্ন হচ্ছে তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা। এরপর আমরা চলে যাব বৃশ্চিক। বৃশ্চিকের চিহ্ন হচ্ছে বিছে, কাঁকড়া বিছে, স্করপিও। এবং এই যে প্রত্যেকটা চিহ্ন বা আপনার প্রতীক আঁকছেন, সেই চিহ্ন বা প্রতীক থেকে আপনাদের মাথাতে যে বৈশিষ্ট্যগুলো মনে পড়ছে, যে আমরা যে বিছে বললাম বা বৃশ্চিক বললাম, বিছে বা বৃশ্চিক থেকে আপনাদের মাথায় মনের মধ্যে সাধারণ ধারণা যেটা আসলো, এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে বৃশ্চিকের রাশির
বা লগ্নের গুণাবলীর মধ্যে একটা, বা আপনারা যতগুলো ভাবছেন সেইগুলো। ঠিক আছে, যেমন ধরুন সিংহ। সিংহ বলতে গেলেই আমরা কি বুঝি, যে না সে হচ্ছে বনের রাজা। তো বনের রাজা, তার মধ্যে এই যে রাজা রাজা ভাব বা রাজা হওয়ার বিপুল ইচ্ছে, সেরকম কিন্তু এই যে সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু ওই রাজা হওয়া বা রাজা রাজা ভাব কিন্তু বিদ্যমান। তেমনি যে বৃশ্চিক যারা, তাদের মধ্যে কিন্তু একটু গোপন, দেখবেন বৃশ্চিক বা বিছা কারা কোথায় থাকে, এরা একটু অন্ধকারাচ্ছন্ন জায়গা, স্যাঁতসেঁতে জায়গা, একটু ইটের তলা, বা একটুখানি বালির বস্তার নিচে, এইরকম একটু ছিপছিপে স্যাঁতসেঁতে জায়গায় থাকতে এরা পছন্দ করে। এবং এরা একটু কিন্তু একটু না বেশ বিষধর। তো বৃশ্চিক রাশির মধ্যেও কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু তুলনামূলকভাবে ইন্ট্রোভার্ট হয়। এরা নিজেদেরকে লুকিয়ে রাখতে পছন্দ করে, অতটা এক্সট্রোভার্ট নয়। এবং এরা যদি আঘাত পায় তাহলে কিন্তু ওই বিছের মতন কিন্তু দংশন করতে এরা ভোলে না। তবে এদের দংশনটা কিন্তু সরাসরি নয়, কারণ বিছের দেখবেন পিছনের দিকে হচ্ছে এরকম আংটার মতন করে হুলটা থাকে। তো এই যে পিছন দিক দিয়ে হুল করা, তো বৃশ্চিক রাশির মধ্যে, বৃশ্চিক জাতকের মধ্যে কিন্তু এখন একটা ঘটনা ঘটছে, ভীষণ অপমানিত হলো, ভীষণ তার সঙ্গে অন্যায় করা হলো। মেষ হলে কি হবে, মেষ দেনান দেয়ার মেরে নাক ফাটিয়ে দেবে। বৃশ্চিক সেটা করে না, বৃশ্চিক সেখানে চুপ করে থাকে এবং মনে মনে বা এটা বলতে থাকে আমার সময় আসুক, আমি দেখে নেব। ওরা চট করে কিছু বলে না, ওরা কিন্তু সেই নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করে থাকে। এবং সুযোগ বা সুবিধা হলে এরা পিছন থেকে কিন্তু আঘাত করতে বলে না। পিছন দিক থেকেও কিন্তু এদের মধ্যে আঘাত করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাই বলে যে সবার ক্ষেত্রেই হবে তা নয়, ম্যাক্সিমাম অল ওভার। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ধনু। ধনু রাশির, ধনু রাশির প্রতীক বা চিহ্ন কি হবে? অশ্বারোহী একজন মানুষ, যার অর্ধেকটা পশুর মতন এবং অর্ধেকটা হচ্ছে মানুষের মতন, এবং তার হাতে হচ্ছে তীর ধনুক। ম্যাম আরেকবার একটু বল। অশ্বারোহী একজন পুরুষ, যার হাতে তীর ধনুক আছে। এটা লিখুন, ধনুক হাতে অশ্বারোহী পুরুষ। এদের মধ্যে আহ খানিকটা মানুষের মতন এবং খানিকটা পশুর মতন, মানে দুটো সত্তাই আর কি মিক্স আপ থাকতে দেখতে পাওয়া যায়। মানে এরা যখন ভালো, এরা যখন শান্ত, তখন এরা একদম খুব ভালো মানবিক একজন মানুষ। কিন্তু এরা যদি ক্ষেপে যায়, এরা যদি রেগে যায়, এদের যদি উত্তক্ত করা হয়, তাহলে এদের মধ্যে যে পশুত্বের মতন একটা, মানে তারা প্রচন্ড আর কি, তখন মানব, তাদের মধ্যে আর তখন মানবিকতাটা অতটাও কাজ করে না। এই দুটো গুণ এই ধনু রাশির মধ্যে বা ধনু লগ্নের মধ্যে মানুষের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। যখন ভালো, এরা ভীষণ ভালো। কিন্তু যদি এদের খেপিয়ে দেওয়া হয়, এরা যদি রেগে যায়, তখন কিন্তু এদের ভিতরের থেকে, সেই আমরা বলি না যে ভিতরের থেকে যেন জন্তুটা বেরিয়ে এলো, সেই রকম ভাবে এদের ভিতর থেকে তখন কিন্তু জন্তুটা বেরিয়ে আসে। তাহলে অশ্বারোহী একজন ধনুক হাতে মানুষ বা পুরুষ। আচ্ছা, এরপরে লিখবো হচ্ছে মকর। মকরের চিহ্ন একটি বৃহদাকার মৎস্য। বৃহৎ আকার মৎস্য, ছোটখাটো মাছ না, যার অর্ধেকটা হচ্ছে ছাগের মতন, মানে মাথার দিকটা হচ্ছে ছাগলের মতন এবং লেজের দিকটা হচ্ছে মাছের মতন। মকরের পরে আমরা চলে যাব হচ্ছে কুম্ভ। কুম্ভ কথার অর্থ কি? কুম্ভ মানে হচ্ছে বড় সড়ো একটা কলসি, ঘড়া যেটাকে আমরা বলি, মানে অনেক বড় একটা ঘড়া। তো এর প্রতীক বা চিহ্ন হচ্ছে জলপূর্ণ একটি কলসি কাঁধে একজন মানুষ। জলপূর্ণ কলসি কাঁধে একজন পুরুষ, পুরুষ মানুষ লিখুন। একটা ঘড়া বা কুম্ভ। ম্যাম আরেকবার একটু রিপিট হ্যাঁ, করুন, জলপূর্ণ। জলপূর্ণ কলসি কাঁধে, কাঁধে একজন পুরুষ মানুষ। এই যে কলস, কলসের মধ্যিখানায় অনেকটা ফাঁকা, মানে এই যে কলসগুলো, সেটা হচ্ছে একটু বৃহদাকার কলস, মানে যাদের পেটটা একটু মোটা হয় সেই ধরনের কলস। তার জন্য কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু জ্ঞানের পিপাসা দেখতে পাওয়া যায়। এদের এই কলসে অনেক কিছু থাকে, মানে এরা অনেক জ্ঞানী হয় এবং জ্ঞানের জন্য এদের পিপাসা থাকে। এরা অনেক বই পড়তে ভালোবাসে, মানে ভাবুক হয়, এই ধরনের গুণ বৈশিষ্ট্য কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়, কুম্ভ রাশি বা লগ্ন। এরপরে চলে যাব আমরা
মীন রাশিতে, মীন রাশির চিহ্ন হচ্ছে অগাধ জলে একজোড়া মৎস্য। অগাধ জলে একজোড়া মৎস্য। ম্যাম অগাধ। 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 তাহলে আমরা রাশির কি কি পেলাম? আগের দিন তো পেয়েছিলাম গুণ জাতি ইত্যাদি, আজ অধিপতি গ্রহগুলো পেয়ে গেলাম আর পেলাম চিহ্ন। এবার এই অধিপতি গ্রহর মেইনলি আমরা যখন কাজ করব তখন আমাদের সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই গ্রহগুলোর কারকত্ব জানা। মানে এই প্রত্যেকটা গ্রহের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা গ্রহ কোন কোন জিনিসকে নির্দেশ করছে, কোন কোন জিনিসকে সিগনিফাই করছে, সেগুলো মনে রাখা। সেগুলো মনে রাখতে পারলেই আমাদের এই রাশির বৈশিষ্ট্য, লগ্নের বৈশিষ্ট্য এবং কোন ভাবে বসে থেকে সে কি কি ইন্ডিকেট করতে পারে সেই সমস্ত কিছু আমরা জানতে পারবো। তো সেটা আমরা আর একটু পরে গিয়ে শিখবো। আজ আমাদের এই যে রাশির চিহ্নগুলো দিয়ে আমরা যেরকম বললাম, চিহ্ন পড়তে গিয়ে আমাদের কিন্তু একটা করে অস্পষ্ট ছবি মনের মধ্যে ভেসে উঠলো যে এটার থেকে এটা হতে পারে, এই মানুষটা সম্পর্কে এরকম হতে পারে। তো এই চিহ্নগুলো দিয়ে কিন্তু বা প্রতীকগুলো দিয়ে কিন্তু আমরা রাশির কিছু বৈশিষ্ট্য খুঁজে পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে এত পশু পোকা মাকড় জীব জন্তু সমস্ত কিছু থাকতে এই যে 12খানা চিহ্ন বা প্রতীক আমরা পেলাম, কোনোটা মেষ, কোনোটা বলছে ছাগলের মতন, কোনোটা বলছে ঘোড়ার মতন, তো এই চিহ্নগুলো কেন পেলাম? মানে আমরা তো এখানে মেষ না হয় গরুও পেতে পারতাম, ওখানে ষাঁড় না হয় তো টাট্টু ঘোড়াও হতে পারতো, গাধাও হতে পারতো, সেগুলো তো হলো না। কেন হলো না? তার উত্তর হচ্ছে, আমরা রাশির প্রথম দিন পড়তে গিয়ে যেটা জেনেছিলাম যে প্রত্যেকটা রাশি হচ্ছে কয়েকটি নক্ষত্রের বা নক্ষত্র পুঞ্জের একটা সমন্বয়। এই প্রত্যেকটা রাশিতেই কয়েকটা করে নক্ষত্র অবস্থিত আছে, এটা আমরা পরে জানবো। তো এই যে নক্ষত্রগুলো যখন অবস্থিত রয়েছে, যে অ্যাঙ্গেলে অবস্থান করে রয়েছে, সেই নক্ষত্রগুলোকে যদি আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা ড্র করি, তাহলে এই চিহ্নগুলোই সেখানে কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ আমরা কি লিখবো, এটা আপনারা নিজস্ব ভাষায় লিখে ফেলুন যে প্রত্যেকটা রাশিতে যে নক্ষত্রগুলি অবস্থিত, সেই নক্ষত্রগুলিকে আমরা যদি একটি কাল্পনিক রেখা দ্বারা জুড়ে দিই, তাহলে প্রত্যেকটি রাশিতে এই নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন ফুটে ওঠে। এই পর্যন্ত ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? ম্যাম লাস্ট যেটা বললেন একটু বলুন। আর বলছি, প্রত্যেকটি রাশিতে নির্দিষ্ট কিছু নক্ষত্র অবস্থান করে, সেই নক্ষত্রগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যদি আমরা জুড়ে দেই, তাহলে প্রত্যেকটি রাশিতে একটি নির্দিষ্ট প্রতীক বা চিহ্নের প্রকাশ ঘটে। সেই অনুযায়ী প্রত্যেকটি রাশির প্রতীক বা চিহ্ন নির্ধারিত হয়েছে। নিজের ভাষায় লিখুন, আপনার যাতে বুঝতে সুবিধা হয় সেভাবেই লিখুন, তারপরে আপনি সুন্দরভাবে গুছিয়ে নেবেন। হলো? আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে এই যে প্রত্যেকটা রাশি, তাদের আবার নির্দিষ্ট কিছু কালার আছে। যেমন কি আমরা বিভিন্ন মানুষজনের কাছে আমাদের প্রত্যেকেরই প্রশ্ন থাকে যে আমার জন্য শুভ রং কোনটা, কোন রংটা আমি বিশেষ কোনো কাজের দিন পরবো, কোন রংটা আমি অ্যাভয়েড করে যাব। সেই যে প্রশ্নটির উত্তর, সেটি হচ্ছে আপনার লগ্ন, আপনার রাশি সে নির্দেশ করে। তাহলে আজ আমরা এই রাশিগুলোর যে কালার্স সেগুলো জানবো। তো মেষ রাশির জন্য মেষ রাশির রং হচ্ছে টকটকে লাল। টকটকে লাল, মেষ রাশির কালার টকটকে লাল। তাহলে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য
শুভ রং হচ্ছে কিন্তু লাল। ম্যাডাম লালটা কি মঙ্গলের জন্য? মঙ্গলের জন্য, এক্স্যাক্টলি। মঙ্গল একটি অত্যন্ত উত্তপ্ত গ্রহ, যার জন্য তার রংটা লাল থাকে। এবং যেহেতু এই রাশিটির অধিপতি গ্রহ মঙ্গল, সুতরাং এই রাশির কালার হচ্ছে গাঢ় টকটকে লাল। তারপরে লিখুন বৃষ রাশি। নীলাভ সাদা, ব্লুইশ হোয়াইট, নীলাভ সাদা, যে সাদার মধ্যে হালকা একটু ব্লু ব্লু ব্যাপার থাকবে। মিথুনে চলে যান। মিথুনের কালার লিখুন গাঢ় সবুজ, ডিপ গ্রিন। এরপর কর্কটে লিখুন সিলভার কালার বা রূপোলি রং। সিলভার কালার বা রূপোলি রং। এরপর আমরা চলে যাব সিংহ রাশিতে। সিংহ রাশির রং হচ্ছে গোল্ডেন বা সোনালী। গোল্ডেন বা সোনালী। এরপর চলে যাব আমরা কন্যা রাশিতে। কন্যা রাশির রং হচ্ছে লাইট গ্রিন, কচি কলা পাতার রং। লাইট গ্রিন বা কচি কলা পাতার রং। ম্যাম কথা বলবো? হ্যাঁ। আহ, বলছি যে মিথুনও বুধের এবং কন্যাও বুধের, কিন্তু একজনের গাঢ় সবুজ একজনের হালকা সবুজ। বুধ তো বালক গ্রহ এবং বুধেরই রং এটা, কিন্তু এই গাঢ় আর হালকাটা কেন? কারণ হচ্ছে স্বভাবগত বৈশিষ্ট্য। আমাদের এই যে দুটো রং, হ্যাঁ, এই দুটো রং থেকে মানে দুটো রাশির কিন্তু পার্থক্য আছে তাদের গুণগত বৈশিষ্ট্যে। হুম। তো যখন এই যে দুটো রাশির যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই রংগুলো নির্ধারিত হয়েছে। যেমন কি কন্যা এবং তুলা, কন্যা এবং মিথুন, এই দুজনেরই কিন্তু মালিক গ্রহ বুধ। তথাপি দেখুন বালক গ্রহ দুজনই, বালক গ্রহ হওয়া সত্ত্বেও, যেহেতু এই যুবরাজ, একটা জিনিস ভুললে হবে না, যুবরাজ কিন্তু অর্থাৎ রাজার ঘরের সন্তান, সে বালক হলেও কিন্তু বুদ্ধিমান, তাই না? কিন্তু যখন সে শিশুকালে রয়েছে, শিশু অবস্থায় কিন্তু তার বুদ্ধির মধ্যে বালখিল্যতা থাকে। সেই বালখিল্যতা পেয়েছে কে? মিথুন রাশির ঘরটা। কিন্তু ওই যুবরাজের যে বুদ্ধিমত্তাটা, সেটা পেয়ে গেছে হচ্ছে কন্যা রাশি। এবং সেটা কেন হয়েছে? সেটা ডিগ্রিগত পার্থক্যের জন্য। যখন আমরা ডিগ্রিগত পার্থক্য পড়ব, তখন এই পার্থক্যগুলো আমরা আরো ভালোভাবে গভীরভাবে জানতে পারবো যে কেন এই পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এরপর আমরা করব হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও মালিক গ্রহ ভেনাস। দেখুন এখানের কালারটা কিন্তু পেয়েছে স্ফটিকের মতন সাদা। আগেও আমরা বিশুতে পেয়েছিলাম, বিশুর কালারটা কি ছিল? নীলাভ। মানে এই যে কালার্স গুলো আসছে, কেন কালার্স গুলো আসছে? কালার্স গুলো আসছে এই যে প্রত্যেকটা রাশিতে বিভিন্ন নক্ষত্রের বাস, এবং সেই নক্ষত্রগুলোর যে লাইটস, সেই লাইটস এর সঙ্গে এই যে গ্রহ তাদের এবং রাশির যে আহ, একটা মেল বন্ধন, সেই মেল বন্ধনের ফলে কিন্তু এই কালার্স গুলোর তারতম্য তৈরি হচ্ছে। তাহলে ভেনাসে আমরা পাবো স্ফটিকের মতন সাদা রং।
ম্যাম এইটা কি লিব্রার জন্যে? হ্যাঁ, স্ফটিকের মতন সাদা। ইংলিশে কি হবে ম্যাম? হোয়াইট, ক্লিয়ার হোয়াইট লিখে দিন, ক্রিস্টাল ঠিক আছে। ক্লিয়ার হোয়াইট, ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট। আচ্ছা, পরের যে রং, বৃশ্চিকের রং, এই রংটাও লাল, কিন্তু সেই লালটা হচ্ছে পোড়া ইটের রং, যেটাকে রাস্ট কালার বলে। পোড়া ইটের রং, একটু মেটে মেটে কালারের যে লালটা হয়। এবারে চলে যান ধনু রাশিতে। ধনু রাশির রং উজ্জ্বল হলুদ কিংবা কমলা। হলুদ কিংবা কমলা। তারপর আমরা চলে যাব মকরের ঘরে। মকরের গ্রহরাজ মালিক হচ্ছে গ্রহরাজ শনি। এই রংটা আপনাদের সকলের জানা উচিত, গ্রহরাজ শনি বললেই যে রং আমাদের মাথায় চলে আসে, গাঢ় নীল রং। গাঢ় নীল রং, এই নীল রংটা কেমন? এক্স্যাক্টলি শনি মহারাজের গায়ে যে রংটা আমরা দেখতে পাই, মানে সি ব্লু। তারপর চলে যাব কুম্ভ রাশিতে। এটা লিখবো হালকা নীল রং বা স্কাই ব্লু। দেখুন, যখনই পৃথ্বী তত্ত্বের নীল চলে আসলো, পৃথ্বী তত্ত্বের নীলে গাঢ়ত্ব চলে এলো, আর এখানে আবার হালকা যখন হয়ে গেল বায়ুতত্ত্ব, তখন কিন্তু ওই ব্লুটা কিন্তু লাইট হয়ে গেল। এবার লিখবো আমরা মীন রাশির রং হচ্ছে ধূসর ধুলো মাটির রং। ধূসর ধুলো মাটির রং মানে গ্রে কালার বা অ্যাশ কালার এরকম। তাহলে এখান থেকে আমরা কি কি প্রেডিকশন? ম্যাম এটা হলুদ নয় কেন? ওই যে একই ব্যাপার, রাশিগত পার্থক্য এবং সেখানে নক্ষত্রগত অবস্থানের জন্য তত্ত্বের পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে বললাম আমি একবার। এই জুপিটার যে মীন রাশিটা, রাশিগত যে আহ, বিন্যাস, মেষ রাশিকে বলা হয়েছে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং মীন রাশিকে তাকে বলা হয়েছে একদম সমুদ্র, সমুদ্রের যে পাদতল বা পৃষ্ঠ আর কি, সমুদ্র পৃষ্ঠ। তো এই যে আহ বিন্যাসটা, মানে একটা পর্বতের থেকে ঘুরতে 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 একেবারে নিচে চলে আসলো, অর্থাৎ সমুদ্রের তল চলে আসলো, এই যে জায়গাগুলো, এবং তাতে করে প্রত্যেকটা কালার, সেটা শুধুমাত্র কিন্তু গ্রহভিত্তিক নয়, গ্রহ তো বটেই, গ্রহের সঙ্গে ওই যে রাশিগুলোর গুণগত পার্থক্য, যে কি বলেছিলাম প্রথমেই, যে চারটি জড়বস্তু এবং তিনটি শক্তির যে ক্রমাগত ঘাত প্রতিঘাতের ফলে যে সৃষ্ট হয়েছে, সেই সৃষ্ট গুণাবলীগুলো থাকবে, প্লাস ওখানে যে নক্ষত্রগুলো বসছে, সেই নক্ষত্রদেরও কিন্তু একটা গুণাবলী ওই রাশিতে থাকবে, ফলাফল তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু রাশির মধ্যে থাকবে। সেটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের পড়া, এখন আমরা অত ডিপে যাব না, আমরা শুধু এই রংগুলো মাথায় রাখবো, মনে রাখবো কেন কতটা, সেটা আমরা যখন আরেকটু বড় হব তখন জানবো। আর আমরা মোটামুটি এটা যেহেতু একেবারেই
বেসিক, আমরা বেসিকের মতন করে এখন ভাববো, ঠিক আছে? তো এই যে আমরা 12খানা রাশির কালার্স আমরা জেনে গেলাম, দেখুন আমরা রাশি দিয়ে তাদের আহ মানসিক অবস্থা, তাদের বৈশিষ্ট্য, এগুলো বলতে পারলাম। এরপর আপনার বাড়িতে যদি কখনো কোনো মানে এখন যারা একেবারে নতুন তারা খুব ইন্টারেস্ট পাবে বিষয়গুলো নিয়ে, যে উম, কেউ যখনই শুনবে যে আপনারা হচ্ছে জ্যোতিষ চর্চা করছেন, জ্যোতিষ শিখছেন, দেখবেন খুব সহজাত প্রবৃত্তি যে হাতটা বাড়িয়ে দাও, আমার ভবিষ্যৎটা একটু দেখে বল। তো এখান থেকে কিছু বলতে পারেন আর না পারেন, এই যে কোনো রকম ভাবে যদি তার একটু রাশি বা তার একটু লগ্নটা আপনি জেনে যেতে পারেন। লগ্ন কিন্তু সকলে জানে না, কিন্তু রাশি বিলকুল মোটামুটি আমাদের এখন জ্যোতিষ চর্চার যেটা প্রসার প্রচার হয়েছে, তাতে রাশি মোটামুটি 80% মানুষ জানে। তো সেই রাশি থেকে আপনি কিন্তু তার দু চারটে স্বভাব চরিত্র বলে দিতে পারবেন, এবং আপনি এটাও একটু সতর্ক করে দিতে পারবেন যে এই কালার্স গুলো তুমি কিন্তু পড়বে না, এই কালার্স গুলো তুমি পড়বে। কিভাবে পড়বে কিভাবে পড়বে না, কোন কালার গুলো আমরা পড়বো না, সেটা আমাদের জন্য, তাদের জন্য আমাদের একটু আরেকটু পড়াশোনা করতে হবে। যখন আমরা গ্রহগুলো শত্রুমিত্র, আপনাদের কি শিখিয়েছি শত্রুমিত্র এখনো? শত্রুমিত্র এখনো শেখায়নি, হ্যাঁ 3টে ক্লাস তো সবে। যখন আমরা গ্রহগুলো শত্রুমিত্র জেনে যাব যে কোন গ্রহের শত্রু গ্রহ কারা কারা, তো সেইটা জেনে যাওয়ার পরে আমরা কিন্তু আজকে বুঝতে পারছি কোন গ্রহর মানুষ মানে কোন রাশির মানুষ, কোন লগ্নের মানুষদের জন্য কোন কালার গুলো ফেভারেবল। সেই রকম ভাবে আমরা তখন কিন্তু জেনে যাব যে কোন কালার গুলো আমরা টাচ করব না, কোন কালার গুলো আমরা পরবো না, কোন কালার গুলো আমরা অ্যাভয়েড করবো। ঠিক? ম্যাম, এগুলো কি রাশিগুলোর বর্ণ নাকি রাশিগুলোর জন্য শুভ রং? শুভ, এক্স্যাক্টলি শুভ। যদি এই এই যে যদি কারোর মেষ লগ্ন হয় তার জন্য লাল শুভ রং। আপনি যদি কাউকে জেনে যান যে সে হচ্ছে মেষ লগ্নের মানুষ, বা ধরুন জেনে গেলেন তুলা লগ্নের মানুষ, বা ধরুন জেনে নিলেন যে কোনো রাশির, সেই রাশি সাপেক্ষে আমরা যে কালার্স গুলো আজকে শিখলাম, তাকে আপনি বলেই দেবেন যে এটা হচ্ছে তোমার জন্য শুভ রং। আজকে শুভ রং পর্যন্ত আপনারা সকলে বলতে পারবেন। যখন আমরা শত্রুমিত্র লিস্টটা জেনে নেব তখন আপনি অশুভ রংগুলোও বলতে পারবেন। ঠিক আছে? এই যে কালার গুলো আমরা জানলাম, আমরা তো প্রত্যেকে আমাদের আহ উম, রাশিগুলো লগ্নগুলো জানি। তাহলে আমরা যখন যখন শুভ কাজে যাব, কোনো বিশেষ মিটিং বা কোনো ইন্টারভিউ, তখন কিন্তু আমরা এই কালারগুলো আমাদের সঙ্গে রাখবো। বা সব সময়ের জন্য মোটামুটি এখন তো সবার কাছে এই পার্স ওয়ালেট গুলো থাকে, তার মধ্যে এই ধরনের একটু ছোট কাপড়ের টুকরো বা ওই কালার্সের একটু বিষয়বস্তু এগুলো রাখতে পারি। কালার্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে শুধু আহ, শুধু রং নয়, এটা একটা তত্ত্বকেও কিন্তু নির্দেশ করে। সেটা আমাদের বাস্তুতে, আমাদের বাড়ির যে বাস্তু আছে, এই বাস্তুর মধ্যে যে 16খানা দিক থাকে, সেই 16খানা দিকের আবার বিভিন্ন জোন ওয়াইজ বিভিন্ন কালার ইন্ডিকেট করে। এবং বাড়িতে আমাদের এই যে বাস্তুর মধ্যে আমরা যদি সেই ভুল দিকে ভুল কালারকে এস্টাবলিশ করে দিই, তাহলে কিন্তু সেখান থেকেও প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়। এবং যদি সঠিক দিকে সঠিক কালারকে আমরা মানে ধরুন লগ্ন সাপেক্ষে আপনার একটা বাড়ি, মনে করুন আপনি তুলা লগ্নের একজন মানুষ, আপনি যে ঘরটাতে থাকবেন সেই ঘরটা ধরে নিন আহ অগ্নিকোণে। এবং সেইখানটাতে আপনার জন্য আমরা শিখলাম কি যে এই যে ভেনাসের জন্য মানে তুলা লগ্নের জন্য হোয়াইট কালারটা ভালো, তো শুভ। তো সেখানে আপনি গিয়ে কি করলেন, একেবারে অগ্নিতত্ত্বে গিয়ে তার বিপরীত একটা কালার আপনি করে দিলেন। তাহলে কিন্তু অনেক রকম সমস্যা, মানি লস হতে পারে, হেলথ লস হতে পারে, এই সমস্ত প্রবলেম কিন্তু দেখা যায়। তাই কালার্সটা কিন্তু মনে রাখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। বলুন। বলছি লগ্ন হিসেবে রংটাকে দেখা হয় মানে ফেভারেবল মানে কালার কোনটা, নাকি রাশি হিসেবে? কারণ কারো দুটোই। তো লগ্ন আর রাশি তো দুটো আলাদা আলাদা হতে পারে। না, বিশেষ করে হচ্ছে লগ্ন। দেখুন, আমরা যখন এই অ্যানালাইসিস করব, চার্ট বিশ্লেষণ করব, তখন কিন্তু আমাদের হচ্ছে লগ্ন সাপেক্ষে বিচার। হ্যাঁ, চন্দ্রটাকে লগ্ন ধরেও চন্দ্র লগ্নেরও বিচার হয়, সেটা একটা পার্ট, কিন্তু মেইনলি আমরা মাথায় রাখবো হচ্ছে লগ্ন। লগ্ন থেকেই আমরা সমস্ত কিছুর বিচার করব। এবার ধরুন কোনো একজন ক্লায়েন্ট আপনার কাছে আসলো বা কোনো একজন মানুষ এলো, যার লগ্নটা জানা নেই এবং সাথে তার সময়টাও জানা নেই, সে শুধু জানে অমুক রাশি, তখন রাশিটাকে ধরবো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হুম। আচ্ছা, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাশি অনুযায়ী মানব শরীরের অঙ্গের বিভাজন। ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস।
বেসিকের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা নোট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারোর ভরসায় থাকবেন না গ্রুপে পেয়ে যাবো লিখবো না, এই জিনিসগুলো করলে কিন্তু পিছিয়ে আপনি যাবেন। এগুলো কিন্তু সারা জীবনে যতদিন আপনি জ্যোতিষ চর্চা করবেন সারা জীবন আপনার লাগবে, এবং মাঝে মাঝেই আপনি ভুলে যাবেন, আপনি আবার পিছনের পিছনের পৃষ্ঠাগুলোতে ফিরবেন। তো এটা কিন্তু লাগবেই। তো আমরা আগের রাশি বিশ্লেষণের সময়, বিভাজনের সময় আমরা কি শিখেছিলাম? যে বরাহ মিহির তিনি কি বলেছেন, যে এই যে 12খানা রাশি তার বিভাজন হয়েছে একজন মানব শরীরের আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে দেহ অঙ্গ হয় সেই অঙ্গের বিভাজনের সাপেক্ষে। তো এই যে 12খানা রাশি মানব শরীরের 12খানা অঙ্গকে আলাদা আলাদা রকম ভাবে নির্দেশ করে। তো এই যে আলাদা আলাদা রকম কোন রাশি কোন অঙ্গকে নির্দেশ করছে, এটা জেনে আমরা কি করব? এটা আমাদের তখন কাজে লাগবে যখন কিনা একটা মানুষ আমাদের কাছে আসবে তার রোগ ভোগ ইত্যাদি প্রশ্ন নিয়ে, যে আমার কি ধরনের শরীর খারাপ হতে পারে। তখন আপনি যে তার রোগটা নির্ণয় করবেন যে ওই মানুষটার কি ধরনের শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু আপনার এই অঙ্গ বিভাজনটা লাগবে। প্লাস ধরুন এরকমও আসতে পারে যে আপনি একটা অ্যাক্সিডেন্টাল যোগ দেখছেন মানুষটার মধ্যে, একটা ছোটখাটো বা বড়সড় যাই হোক একটা অ্যাক্সিডেন্ট যোগ বা অপারেশন যোগ ইত্যাদি আসতে পারে। তো পার্টিকুলার কোন অঙ্গটাতে তার আঘাত লাগতে পারে বা কোন ধরনের কোন অঙ্গগুলোতে তার অপারেশন হতে পারে ইত্যাদি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই রাশির থেকে যে অঙ্গের বিভাজন সেইটা কিন্তু তারা হচ্ছে সেই উত্তরটা দেবে। হুম। তাহলে প্রথমে আমরা চলে যাব হচ্ছে মেষ রাশি। মেষ রাশি থেকে মানব শরীরের যে অংশটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভ্রু থেকে আচ্ছা, মেষ রাশি থেকে আমরা যে বিচারটা করব সেটা হচ্ছে ভ্রু। এই যে ভ্রু দুটো, ভ্রুয়ের উপরিভাগ থেকে মাথার শীর্ষদেশ পর্যন্ত, অর্থাৎ কপাল, মাথার চুল এবং মাথার তালু এই পর্যন্ত। এসব জায়গা থেকে আমরা যে আগের দিন পড়েছিলাম যে একটা মানুষের জন্ম, দাগ, তারপরে তিল, আঁচিল, এই সমস্ত গুলোরও যে আমরা বিচার করতে পারবো যা বা বলতে পারবো, সেটার জন্য কিন্তু আমাদের এই অঙ্গ বিভাজনটা ভীষণ জরুরি একটা বিষয়। তাহলে ম্যাম, কপাল, মাথার চুল, আরেকটা কি বললেন? মাথার শীর্ষদেশ, চুল, কপাল, মানে ভ্রু থেকে উপরের এই পর্যন্ত অংশ। এটা মেষ রাশি এবং 1 নম্বর ঘর থেকেও লিখে নিন, যখন কিনা মানুষের যেটা লগ্ন হবে সেই লগ্ন থেকেও এই একই বিচার হবে। লগ্ন বা মেষ রাশির থেকে এটা বিচার লিখুন। এরপর বৃষ রাশি বা 2 নম্বর ভাব, ভ্রুর নিচ থেকে গলা পর্যন্ত। তার মধ্যে আমাদের চোখ, নাক, মুখ, গলা এবং স্বরযন্ত্র মানে স্বরযন্ত্র, কানটা নয়, কানটা আমরা সেকেন্ড হাউসের মধ্যে ফেলবো না, ওটা থার্ড হাউসে যাবে। ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ, চোখ মানে ভ্রুর নিচ থেকে গলা পর্যন্ত, তার মধ্যে চক্ষু, নাসিকা, মুখ এবং গলা বা গলার অভ্যন্তরীণ যে যন্ত্র অর্থাৎ স্বরযন্ত্র। এটা লিখুন লগ্ন সাপেক্ষে সেকেন্ড ভাব থেকেও এই বিচারটা হয়, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে। এরপর আমরা বিচার করব মিথুন রাশি। মিথুন রাশি বা থার্ড হাউস। তাহলে আমরা গলা পর্যন্ত সেকেন্ড হাউসে পেয়ে গেছি, বৃষতে পেয়ে গেছি। ঠিক গলার নিচে অর্থাৎ বক্ষের ঊর্ধ্বদেশ, বুকের উপরের অংশটা, কাঁধ,
দুখানা হাত মানে আঙুল সহ দুটো হাত, কাঁধ, কান এবং বুকের উপরের অংশ। আবার বলছি, গলার নিচে, বুকের উপরের অংশ, দুটো কাঁধ, দুটো আঙুল সহ মানে আঙুল সহ দুটো হাত এবং দুটো কান। এটা থার্ড হাউস বা মিথুন রাশি থেকে আমরা বিচার করব। এরপর আমরা চলে যাব হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি থেকে বা ফোর্থ হাউস থেকে আমরা কি কি বিচার করব? বুক মানে বুকের ঊর্ধ্বাংশের পরে মেইন যে বুক, বুক, পাঁজর, স্তন যুগল, ফুসফুস, ম্যাম কি বললেন? স্তন যুগল? স্তন যুগল ব্রেস্ট, মানে ব্রেস্টের কোনো রোগ আসবে কিনা। এখন যেমন ব্রেস্ট টিউমার একটা খুব মানে কমন একটা রোগ, সেরকম কোনো প্রবলেম এসে ভুগবে কিনা। বা অনেকের প্রশ্ন আপনার কাছে আসবে যে আমি আমার চাইল্ড হবে, খুব তাড়াতাড়ি আমার বেবি হবে, সে ব্রেস্ট মিল্ক পাবে কিনা। এই ধরনের উত্তরগুলো আপনি ওখান থেকে পাবেন। ফুসফুস, পাঁজর, বুক, স্তন। এরপর 5 নম্বর ঘর অর্থাৎ সিংহ। পেট, পেট বলতে আমরা যেটা বুঝি, পাকস্থলী, পাকস্থলী মানে যে স্টমাক, লিভার এবং হার্ট। সিংহ রাশিকে হার্টের দায়িত্ব দেওয়া হয়েছে। 5 নম্বর থেকে আমরা হার্টেরও বিশ্লেষণ করব। 4 নম্বর থেকে আমরা ফুসফুসটাকে নিয়েছিলাম, 5 থেকে আমরা হার্টটাকে নেব। অর্থাৎ যাদের রবি ডিস্টার্ব থাকবে, চার্টে কোনো রকম ভাবে পীড়িত, দুর্বল, তাদের কিন্তু বা সিক্স কে কানেক্ট করবে, তখন তাদের কিন্তু হার্টের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এর সঙ্গে যদি কোনো রকম ভাবে মঙ্গল কানেক্ট করে যায়, তাহলে হচ্ছে তাদের হার্টের যে ধমনী, যেখান থেকে ওই কোলেস্টেরল ইত্যাদি সমস্যা হতে পারে। যখন আমরা রোগ ব্যাধি শিখবো তখন শিখবো, এখন শুধু অঙ্গগুলোকে লিখে রাখি। তাহলে আগে কি লিখেছি? 4 নম্বর থেকে পেট, পাকস্থলী, লিভার, লিভার আর হচ্ছে হৃদয়, সিংহ রাশি থেকে এগুলো আমরা বিচার করব। এবার চলে যাব আমরা 6 নম্বর ঘরে। পেটের ঠিক নিচের অংশ, দুপাশে আমরা পেটের নিচে দুপাশে হাত দিলে যে অংশটাকে বলি কোটি দেশ, যেখানে বিভিন্ন রকমের অন্ত্রগুলো থাকে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। ম্যাম স্মল ইন্টেস্টাইন, লার্জ হ্যাঁ, একদম ইন্টেস্টাইন? একদম। সমস্ত নার্ভাল সিস্টেম, নাভিটা পড়ছে। পুরো কোটি দেশ মানে কোমরের এই জায়গাটা, এটা হচ্ছে কন্যার থেকে বা 6th হাউস থেকে আমরা বিচার করব। ম্যাম নার্ভাস সিস্টেম মানে তো আমাদের সুষুম্না কাণ্ডটা দেখতে হবে, স্পাইনাল কর্ডটা। হ্যাঁ, সেই সমস্ত বিচারটাই আমরা এই 5th হাউস থেকে করব। সমস্ত নার্ভাস সিস্টেমের কারক গ্রহ হচ্ছে বুধ, কন্যা রাশির কারক গ্রহও বুধ। যাদের বুধের সমস্যা থাকে
তাদের নার্ভের সমস্যা, কথা বলার সমস্যা, কথা বলতে গেলে মানে তততলা হয়ে যাওয়া, বা কখন কি কথা বলবে সেটা বুঝতে না পারা, তারপর স্কিন ডিজিজ, এই সমস্ত দেখতে পাওয়া যায় বুধের সমস্যা থাকলে। তো সেটা পরের চ্যাপ্টার আমাদের। এখন যত রকমের নার্ভাল সিস্টেম সেটা যেহেতু বুধ রিলেট করে, এবং বুধ হচ্ছে কন্যা রাশির মালিক গ্রহ, তাই সেইটা হচ্ছে এই 6 নম্বর ঘর থেকে আমরা দেখবো। এরপর চলে যাব 7 নম্বর ঘর বা তুলা রাশিতে। এটা হচ্ছে মূলত প্রাইভেট পার্টস। ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ, মেয়েদের ক্ষেত্রে যোনি, ইউটেরাস, এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু বিচার করা হয় এই 7 নম্বর ঘর থেকে। এরপর 8 নম্বর ঘর। এটা হচ্ছে গুপ্ত জায়গা। গুপ্ত বলতে গুচ্ছ দ্বার, রেকটাম যেটাকে আমরা বলি। কোন রকম মানুষের একটা এখন কমন একটা অসুখ, সেটা হচ্ছে পাইলস। তো যারা পাইলসের রুগী, সেই মানুষটার পাইলসের সমস্যা হবে কি হবে না, সেই উত্তরটা আপনি কিন্তু এখান থেকে খুঁজে পাবেন। অর্থাৎ 8 নম্বর ঘর, কারোর যদি 8 নম্বর ঘরে কেতু বসে থাকে তাহলে কিন্তু পাইলসের সমস্যায় ভুগতে দেখা যায়। আজ না হলেও যখন কেতুর দশা অন্তর্দশা আসবে তখন কিন্তু মানুষটা এই রোগে ভুগতে পারে। আর লিখবো আমরা পশ্চাৎ দেশ বা নিতম্ব। গুচ্ছদ্বার এবং টোটাল নিতম্ব, এই যে পুরো জায়গাটা, এইটার বিচার করব আমরা 8 নম্বর ঘর থেকে। আচ্ছা, এরপর চলে যাব আমরা 9 নম্বর ঘর, ধনু রাশির ঘর। সেখান থেকে আমরা বিচার করব আহ দুটো পায়ের উরু এবং উরু সংযোগ স্থল। উরু সংযোগ স্থল যেখানে উরু মানে থাই, সেটা হচ্ছে আমাদের প্রাইভেট পার্টের গোড়ার দিকে যেখানটায় মেশে, সেই জায়গাটা, এবং দুখানা দুটো উরু, থাই। ম্যাম আরেকবার একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, ধনু থেকে বা 9 নম্বর ভাব থেকে আমরা বিচার করব দুটো থাইয়ের এবং উরু সংযোগ যে আহ, জায়গাটা, যেখানে উরুটা প্রাইভেট পার্টসের গোড়ার দিকে যেখানটায় মিশে যাচ্ছে, সেই অংশটা। আচ্ছা, ওই যে আমি উরু সংযোগ বলছি, ওটার ইংরেজি হচ্ছে গ্রোইন, GROIN, বা বাংলায় বলা হয় কুচকি। ম্যাম গ্রোইন এবং থাইয়ের মাঝখানের অংশটা। না, দুটো থাই, মূলত গ্রোইন এবং দুটো থাই। ওকে। মানে এইখান থেকে আমরা বিচার করতে পারবো যে মানুষটার কোনো রকম
গ্রোইং পার্টটাতে কোনো সমস্যা হবে কিনা, দুটো থাইয়ে কোনো প্রবলেম হবে কিনা, এই ধরনের যা কিছু রোগ ব্যাধি এই 9 থেকে আমরা কিন্তু বিচার করে থাকবো। 9তে মানে 9কে রিলেট করলে 6th হাউস থেকে, মানে যখন রোগের বিচার হবে তখন যদি সেটা ধনু রাশি হয় তাহলে আমরা এই গ্রোইন এবং দুটো থাই এই অংশটা নেব বিচারের জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে 10 নম্বর ঘর বা মকর রাশি। এখান থেকে মকর রাশি থেকে আমরা বিচার করে থাকি মূলত পায়ের যে হাঁটু, দুটো পায়ের যে হাঁটু সেই অংশটাকে। এছাড়াও শরীরের মধ্যে যেখানে যেখানে গাঁট গুলো হয়, মানে হাড়ের যে জয়েন্ট গুলো হয়, সেই সমস্ত জায়গাও কিন্তু মকর থেকে বিচার করা হয়। মূলত যাদের হাঁটুর ব্যথা, আর্থারাইটিসের প্রবলেম ইত্যাদি, যে বিভিন্ন রকম গাঁটের ব্যথা, এই সমস্ততে যারা ভোগেন আর কি, তাদের ওই রোগ নির্ণয়টা কিন্তু মকরের থেকেই হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা লিখবো হচ্ছে 11 নম্বর রাশি বা কুম্ভ রাশি। তাহলে হাঁটু পর্যন্ত আমরা পেয়ে গেছি। এর পরের অংশ হচ্ছে হাঁটুর নিচ থেকে পায়ের পাতার উপরের যে অংশ, এটাকে জঙ্ঘা বলে থাকে বা কাফ মাসল বলে। হাঁটুর নিচ থেকে পায়ের পাতার উপরের অংশ পর্যন্ত, মানে যেটাকে আমরা পায়ের গোছ বলি, কাপ মাসল, এই পুরো অংশটাই বিচার করা হয় হচ্ছে কুম্ভ রাশি থেকে বা 11th হাউস থেকে। ঠিক। আচ্ছা, এরপর আমরা লিখবো হচ্ছে মীন রাশি বা 12 নম্বর রাশি। এখানে হচ্ছে আমরা পায়ের টোটাল যে পায়ের পাতাটা, পায়ের পাতা এবং পায়ের গোড়ালি, তাহলে এখান থেকে আমরা এটা বিচার করতে পারবো যে কারোর পায়ের গোড়ালির সমস্যা হবে কিনা, পায়ের পাতার সমস্যা হবে কিনা, বা এখান থেকে আমরা বলে দিতেই পারবো যে আপনার পায়ের গোড়ালির সমস্যা হবে, পায়ের পাতার সমস্যা হবে। তো এই পায়ের পাতা এবং পায়ের গোড়ালি সংক্রান্ত যাবতীয় রোগ সেটা আমরা খুঁজে বার করবো হচ্ছে মীন রাশি থেকে। ঠিক আছে। এই হলো আমাদের 12টা রাশির অঙ্গের বিভাজন। এবং যখন আমরা রোগ নির্ণয় করব, আস্তে আস্তে আপনাদের শুধু জ্যোতিষ না, ছোটখাটো একজন ডাক্তার হয়ে যেতে হবে, ছোটখাটো একজন উকিল হয়ে যেতে হবে, ছোটখাটো পুলিশ হয়ে যেতে হবে, সবই আপনারা হয়ে যাবেন এবং হতে হবে। আপনাদের সব বিষয়ে ধারণা রাখতে হবে। এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনিক, নতুন নতুন ধরনের বিজনেস, নতুন নতুন ধরনের জব, সেগুলো সম্পর্কে ধারণা রাখা কি, আহ, মানে আগে যেমন ধরুন আমরা শুধু আইটি সেক্টর বললেই হয়ে যেত, এবার আইটি সেক্টরের মধ্যে কি কি ভাব, এখন বর্তমান সময়ে কোন কোন গভর্নমেন্ট সার্ভিসের এক্সামিনেশন হচ্ছে, কোনটা কোনটা হচ্ছে না, আপনি কারো চার্ট দেখে বলে দিলেন যে যাও প্রাইমারি চাকরি তোমার হয়ে যাবে, তাহলে বুঝতে পারছেন সেটা ঠিক কি ধরনের প্রেডিকশন হলো। প্রাইমারি চাকরি পশ্চিমবঙ্গে যদি আমি এখনো বলে দিই প্রাইমারি চাকরি হয়ে যাবে, যাও স্কুলে, হাই স্কুলে গিয়ে চাকরি করো, তো এখন সেটা সম্ভব না। আমাদের যে কোনো প্রেডিকশন করতে গেলে আমরা যেটা করব, স্থান কাল পাত্র তিনটে বিবেচনা করব, যে কোথাকার মানুষটা, পশ্চিমবঙ্গের একজন মানুষ এসছে, এখানের বর্তমান শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা বর্তমান যা আছে সেই সাপেক্ষে, এবং এই মানুষটার চার্টের কম্বিনেশন প্লাস তার যে প্রতিভা, সেটাকে আমরা মিলিয়ে মিশিয়ে কি বলতে পারি। এখন একজন মানুষের আমি
পায়ে দেখলাম যে এই মানুষটার পায়ে আঘাত লাগবে। এবার পায়ে আঘাত লাগবে, আমার বাড়িতে বাবা মিলিটারি চাকরি করতেন, আমার বাবার কোনো কলিগের পায়েতে গুলি লেগেছিল, আমার মাথায় সেটা চলে এলো, আমি নিশ্চয়ই সেটা বলবো না আপনার পায়ে গুলি লাগতে পারে। তো সেইটা লাগতে পারে কি লাগতে পারে না সেটারও বিচার আছে। কিন্তু সেই ধরনের তা মানে সাময়িক আহ, বিশ্লেষণগুলো, মানে অনেকেই আছি আমাদের টিমের মধ্যে যে তারা ভাবছে এগুলো তো বাচ্চারাও বলতে পারে, কিন্তু বিষয়টা নয়। যখন আপনারা কাজ করতে যাবেন তখন দেখবেন যে কত রকমের কনফিউশন আসে, মানে কি কি প্রশ্ন আসতে পারে আপনার সামনে, তা আপনি কল্পনাও করতে পারেন না। মানে আপনার কল্পনার বাইরের প্রশ্ন আপনি পাবেন, যে প্রশ্নগুলো ভাবতে আপনি লজ্জাবোধ করবেন। মানে বর্তমানে যদি আপনাকে ভাবতে বলা হয় তাহলে আপনি লজ্জাবোধ করবেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু দিতে হতে পারে বা দিতে হবে। হুম। তো সেই জন্য এই সমস্ত বিষয়ে আপডেট রাখতে হবে। সমস্ত, মানে আমরা যেমন 12 নম্বর ঘর থেকে বিচার করেছি যে শয্যাসুখ, খুব একটা দারুণ শব্দ প্রয়োগ করেছি, শয্যাসুখ। এই শয্যা সুখ নিয়ে যে কত রকমের প্রশ্ন আপনার জীবনে আসবে তা আপনার কল্পনার বাইরে। তো সেগুলো নিয়েও ধারণা রাখতে হবে, সেগুলোকে নিয়ে, সেটা তো আমাদের শয্যা সুখের রকম সকম, সেটা তো আমাদের জ্যোতিষের পাঠ না, সেটা ওই সাবজেক্ট, কিন্তু সেই সাবজেক্টটা নিয়েও কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। এই যে 12খানা রাশিকে আমরা 12টা শরীরের আহ, ভাগে বিভক্ত করলাম, এবং প্রত্যেকটা শরীরের অঙ্গ থেকে কি কি রোগ হতে পারে। একজন মানুষ যদি এসে বলে কোলেস্টেরল হয়েছে আমার, বা আমার কোলেস্টেরল হবে কিনা, তাহলে কোলেস্টেরল হতে গেলে কোন কোন অঙ্গ এবং কোন কোন তার মধ্যে পার্ট ইন্ডিকেট থাকে সেগুলো তো বুঝতে হবে। যে কোলেস্টেরল মানে কি সেটা যদি আমি না বুঝি, যে কি করে কোলেস্টেরল হয়, তাহলে তো আমি ধরতেই পারবো না। এরকম বিভিন্ন রোগের নামগুলো আমাদেরকে শিখতে হবে, যে কোন কোন শরীরের অঙ্গ থেকে কি কি ধরনের রোগ হতে পারে। সেটা কিন্তু জ্যোতিষের পার্ট না, সেটা আপনার চিকিৎসা বিজ্ঞানের পার্ট, কিন্তু সেখান থেকে আপনাকে টেনে নিয়ে এসে খুঁজতে হবে যে আমি এই যে এতগুলো জিনিস নাম শুনলাম, এতগুলো অঙ্গ, এই প্রত্যেকটা অঙ্গই থেকেই রোগ আসবে, এবং প্রত্যেকটা অঙ্গের রোগের বিচারটা আমাদেরকে করতে হবে। জ্যোতিষ, একজন জ্যোতিষ সে একাধারে আহ, শুধু জ্যোতিষ নয়, তাকে চিকিৎসা করতে হয়, তাকে পলিটিক্যাল সমস্যা সমাধান করতে হয়, তাকে মানে আসবে আপনার কাছে বিভিন্ন পলিটিক্স নিয়ে সব মানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ব্যক্তিত্ব আপনার কাছে আসবে। আপনার যদি রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই না থাকে তাহলে আপনি কি করে উত্তর দেবেন? তাহলে আপনাকে সেই ধরনের জ্ঞানটাও রাখতে হবে মোটামুটি। যারা জ্যোতিষ চর্চা করে নিজেদেরকে একটু প্রতিষ্ঠিত করতে চাইছেন তারা শুধুমাত্র জ্যোতিষ না, আপনার আহ, সামগ্রিক একটা শিক্ষার কিন্তু প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে এই 12টা রাশির সম্পর্কে যে আমরা অঙ্গ বিভাজনগুলো জানলাম? ম্যাম, ম্যাম, বলুন। হ্যাঁ, বলুন। কারোর লগ্ন যদি তুলা হয় হুম। তাহলে কি ফার্স্ট হাউসকে যেটা মেষ রাশি যেটা বললেন সেটাই হ্যাঁ, হবে? হ্যাঁ, হ্যাঁ, একদম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। এই প্রত্যেকটাই আপনার যে রাশিগুলো আমরা রাশি থেকেও করলাম, আর এই রাশিগুলো যখন মানে আহ, কারোর লগ্ন হবে, কারোর দ্বিতীয় হাউস হবে, কারোর তৃতীয় হাউস হবে, অ্যাকচুয়ালি রোগের বিশ্লেষণটা আমরা মূলত 6 নম্বর ভাব থেকে করি। যখন আমরা 6 নম্বর ভাব মানে 6 নম্বর ভাবের বিশ্লেষণ করবো, রোগের বিশ্লেষণ, সেটা যে 6 নম্বর ভাবটা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। মানে মেষ লগ্নের 6 যেমন কন্যা হচ্ছে, বৃষ লগ্ন হয়ে গেলে সেটা তখন তুলা হয়ে যাবে। তো সেই যে তুলা, তুলা থেকে কোন কোন শরীরের পার্ট গুলো আমরা জানলাম, সেটা তার 6th হাউস, মানে সেখান থেকে তার রোগ হতে পারে, বা কোন কোন গ্রহ কি কি রোগ দেয় সেটা আমরা এর পরেও শিখবো। যখন আমরা গ্রহের কারকত্ব শিখবো তখন আমরা কোন কোন গ্রহ কি কি রোগ দিতে পারে সেটাও শিখবো। তো তখন আমাদের ওই রাশি এবং গ্রহ হাউস মিলিয়ে আমাদের কিন্তু প্রেডিকশন করতে হবে। ঠিক আছে? আর আর কারোর কোনো প্রশ্ন আছে? সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন তো? বেশ। তাহলে আমরা এইটা নিয়ে নিজেদের মতন করে, দেখুন 1.5 ঘন্টার ক্লাস, তার মধ্যে আমি মালা গেঁথে আপনাদের হাতে তুলে দিই, কিন্তু এই প্রত্যেকটা মালাকে আবার ছেঁড়ার দায়িত্ব আপনাদের, কতগুলো পাপড়ি আছে, কতগুলো কুড়ি আছে, সেগুলো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের আপনাদের সেটা আপনারা নিশ্চয়ই ভাবে চেষ্টা করবেন। আর যদি কারোর বই লাগে, আপনারা কেউ কি এর মধ্যে বই কিনেছেন, কোনো বই? হ্যাঁ ম্যাম, কিনেছি। আগের দিন স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম ওই হ্যাঁ, ফলিত জ্যোতি। পরাশাস্ত্র, হ্যাঁ ওই পরাশাস্ত্র বইটা কিনে নেবেন, হরিহর মজুমদারের ফলিত হ্যাঁ, জ্যোতি। হ্যাঁ। ওই বইটা আপনারা সকলে কিনে নেবেন, ঠিক আছে? তো ওটা দিয়ে আপনারা নিজেরা একটু পড়ে পড়ে একটু বোঝার চেষ্টা করবেন। বাদ বাকি তো আমরা আছি আপনাদের সব সময় সঙ্গ দেওয়ার জন্য। তো এই পর্যন্ত আমরা আজকের ক্লাসটা শেষ করি। সকলে ম্যাম ভালো। ম্যাম বলছি বইটার নামটা আরেকবার একটু বলুন।
ওইটার নাম হচ্ছে হরিহর মজুমদারের হোরা শাস্ত্র, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটোই কিনে নেবেন। গোড়া শাস্ত্র। হোরা হোরা, হ এইচ। অ্যামাজনে ম্যাম পেয়ে একটা প্রশ্ন আছে। সকলে অ্যামাজনে পেয়ে যাবেন। হ্যাঁ বলুন। ম্যাম বলছি যে আপনি বললেন যেমন বৃশ্চিক ওই বীজের যা যা বৈশিষ্ট্য, তাহলে কর্কট, কর্কট আগের দিন আমরা পড়লাম যে স্বচ্ছ জল আর কি, যেটা পানীয় জল আমরা পান করতে পারি, মানে জলতত্ত্বের রাশি, তো সেটা নিয়ে একটু যদি বলেন, মানে আমরা কাঁকড়ারও সামনের দিন, স্বভাব কি? হ্যাঁ আমরা সামনের দিন রাশির কারকত্ব পড়বো, কোন রাশির মানুষজন কেমন হয় সেটা সামনের দিন পড়বো। তো তবিও মানে হয়তো কর্কটের সঙ্গে আপনার কোনো কানেকশন আছে, একটু জানার ইচ্ছে হয়েছে, আমি জানিয়ে দিই। কর্কট মূলত স্নেহময় একটা রাশি। কর্কটের মালিক চন্দ্র। চন্দ্র হচ্ছে স্নেহের কারক, মাতৃত্বের কারক। তো এই ধরনের কর্কট লগ্ন বা কর্কট রাশির মানুষজনদের মধ্যে মায়ের মতন একটা স্বভাব দেখতে পাওয়া যায়। সে পুরুষ হোক নারী হোক, সে ভীষণ কেয়ারিং, সে ভীষণ সফট হার্টেড। ইমোশনের প্রবলেম থাকে, মুড সুইং এর প্রবলেম থাকে, এবং এরা নিজের থেকে অন্যকে যত্ন করতে ভীষণ ভালোবাসে। এদের মনটা জলের মতন স্বচ্ছ হয়। আর কিছু? না না ম্যাম, থ্যাংক ইউ। আমার দুটো মেয়ে, তাদের দুটো মানে রাশি হচ্ছে কর্কট, ওই জন্য জিজ্ঞাসা করলাম। তো এদের কিন্তু খুব আদর করে মানুষ করতে হবে। এদেরকে কিন্তু কখনোই শক্ত হাতে মানুষ করা যাবে না। এদের কিন্তু একদম তুলোর মতন করে, পরীর মতন করে মানুষ করতে হবে, ঠিক আছে? বাকি আমরা সামনে হ্যাঁ হ্যাঁ। অবশ্যই আগে শুরু করবো, একটু মনে করে দেবেন। আমাকে একটু কাউকে আমি দায়িত্ব দিচ্ছি যে 3-4টে ক্লাস থাকে, আসলে মনে রাখাটা একটু চাপ হয়ে যায়। তো আপনারা আমাকে ক্লাসের আগের দিন এটা একটু লিখে রাখবেন। ধরুন শনিবার আমাদের ক্লাস, আপনারা আমাকে একটু শুরু রিমাইন্ডার দিয়ে দেবেন যে আমরা পরের দিন কি করব। মানে আমরা আজকে বলে দিচ্ছি, পরের দিন আমরা রাশির কারকত্ব দিয়ে শুরু করব, ঠিক আছে? ম্যাম, হরিহর মজুমদারের কি বললেন, ফলিত জ্যোতিষ? হোরা শাস্ত্র, হোরা হোরা শাস্ত্র। আচ্ছা, অ্যামাজনে, হোরা শাস্ত্র। অ্যামাজনে সার্চ করুন, পেয়ে যাবেন। হরিহর মজুমদারের হোরা শাস্ত্র, বাংলা বইটা কিনবেন। হ্যাঁ, ইংরেজিটা একটু বুঝতে অসুবিধা হবে। যারা কিনা ইংরেজিতে পড়াশোনা করেছেন তারা ইংরেজিটা কিনবেন, বাকিরা বাংলাটাই কিনবেন। হুম, ইংরেজিটা। আচ্ছা ম্যাডাম, কিডনির প্রবলেমটা কোথা থেকে দেখা যায়? কিডনি, কিডনি ওই যে লিখে বইয়ে হ্যাঁ, কিডনিটা হচ্ছে আপনার ওই 6th হাউস। কন্যা। হুম, আচ্ছা, আর নার্ভের সমস্যাটা? ওটাও 6th হাউস থেকে। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের ক্লাসের স্লট আজ শেষ হয়ে গেছে। আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা গ্রুপে করুন, ঠিক আছে? আজ আমরা এই পর্যন্ত গুড নাইট বলবো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যার যা প্রশ্ন আছে আপনারা গ্রুপে লিখুন, আমি ওখানে আপনাদের জবাব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুভরাত্রি গুড সকল। নাইট ম্যাম।